প্রফেসর মন্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো যে হাইপারটেনশন আসলে কেন হয়, রাইট? সো আমরা সবসময় জানি যে হাইপারটেনশনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর বলি প্রাইমারি হাইপারটেনশন এবং অপরদিকে বলি সেকেন্ডারি হাইপারটেনশন। সো প্রাইমারি হাইপারটেনশন একটা কথা আমরা সবসময় দেখি বই লেখা আছে, ইট ইজ এ মাল্টিফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে জেনেটিক এবং ইনভায়রনমেন্টাল দুই ধরনের ফ্যাক্টরই কিন্তু প্রেজেন্ট থাকে। সো অলরাইট, সো প্রাইমারি হাইপারটেনশনের মেইন কজ কি হতে পারে? যদি দেখেন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ওভার স্টিমুলেশন বা হাইপার অ্যাক্টিভিটি হয়। সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ওভার অ্যাক্টিভেশন বা হাইপার অ্যাক্টিভিটি কখন হতে পারে? যখন কেউ অ্যানসাস থাকে, কেউ অনেক বেশি পরিমাণে টেন্স থাকে, বিশেষ করে ইয়াঙ্গার যারা পেশেন্ট আপনারা পাই, তারা কিন্তু সকলেই প্রায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হাইপার অ্যাক্টিভিটি নিয়ে আপনার কাছে আসতে পারে। এবং মনে রাখতে হবে যে প্রাইমারি হাইপারটেনশনে 95% পেশেন্টই কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক থাকে। সো এই রোগীগুলো আপনার কাছে কিন্তু তেমনভাবে আসবে না, বাট রাদার তারা কিন্তু ডেভেলপ করবে হাইপারটেনশন বা তাদের ব্লাড প্রেশারটা অনেক অ্যাবোভ লেভেলে থাকবে। 2 নম্বর হচ্ছে যে এই 95% অ্যাসিম্পটোম্যাটিক মে টার্ন ইনটু সিম্পটোম্যাটিক, যাদের জন্মগতভাবে হাইপার রিঅ্যাক্টিভিটি অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস, অর্থাৎ আমরা জানি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস একটা বড় ভূমিকা পালন করে ডিউরিং দ্য টাইম অফ দ্য মেইনটেন অফ দ্য ব্লাড প্রেশার। সো এর মধ্যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, রেনিন রিসেপ্টর, অ্যালডোস্টেরন রিসেপ্টর জন্মগতভাবে যদি কারো বেশি থাকে তাহলে কি হবে? হাইপার অ্যাক্টিভিটি হবে। সো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস হাইপার অ্যাক্টিভিটি হওয়া মানে হচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া বা হাইপারটেনশনটা বেশি হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে ডিফেক্টস ইন নাট্রিউরোসিস, অর্থাৎ আপনার শরীর থেকে যখন সোডিয়াম এবং ওয়াটারটা বের হতে পারছে না। তো সোডিয়াম এবং ওয়াটারটা বের হতে না পারার কারণ হচ্ছে যদি আপনার অ্যাটিয়াম থেকে অ্যাটিয়াল নাট্রিউরেটিক পেপটাইড নামে যে এনজাইমটি আছে সেটি যদি রিলিজ না হয়, যার ফলে কি হয়? নাট্রিউরিসিসটা কি হয়ে যায়? আলটিমেটলি যদি রিলিজ না হয়, ইনহিবিটেশন হয়, যার ফলে কি হবে? বিপি যেটি আছে বিপিটা কিন্তু বেড়ে যাবে। এটা বিপি কমানো, এটা হচ্ছে বিপিটা বেড়ে যাবে। বাট অ্যাটিয়াল নাট্রিউরেটিক পেপটাইড যদি থাকে বা স্টিমুলেশন থাকে তাহলে প্রচুর পরিমাণে নাট্রিউরিটিস হবে এবং বিপিটা কি হয়ে যাবে? কমে যাবে। সো এএনপি যদি ইনহিবিটেড হয় তাহলে নাট্রিউরিটিস ইনহিবিটেড হয় এবং বিপিটা আলটিমেটলি বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট মাসল, অর্থাৎ যখন হার্ট মাসেলের অ্যাক্টিভিটিগুলো প্রচুর বেড়ে যাবে। সো হার্ট মাসেল অ্যাক্টিভিটিগুলো যখন বাড়বে তখন কি হবে? ক্যালসিয়াম লেভেলটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। কাজটা আপনারা মনে হয় বোঝেননি। মনে করেন যে যার জন্মগতভাবে যার ক্যালসিয়াম লেভেলটা অনেক বেশি পরিমাণে বেশি, অর্থাৎ জন্মগতভাবে তার আলফা 1 রিসেপ্টর এত বেশি আছে যে সবসময়ের জন্য সে স্মুথ মাসেলকে কনস্ট্রিকশন করতে চায়। সো স্মুথ মাসেল যখন কনস্ট্রিকশন করতে চায় কখন এটি বেশি হবে? যখন নর্মালি দেখা যাবে যে ক্যালসিয়াম আয়ন বেশি বেশি পরিমাণে শরীরের ভিতরে প্রবেশ করছে। সো বেশি বেশি পরিমাণ যখন ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে, সোডিয়াম কি করবে? বেশি বেশি পরিমাণে ডিপোলারাইজেশন করবে। সো ডিপোলারাইজেশন মানে হচ্ছে সেলের ভিতরে পজিটিভিটিটা বাড়ে। সো আলটিমেটলি স্মুথ মাসেলের ভিতরে কনস্ট্রিকশনটা বাড়বে বা কন্ট্রাকশন বাড়বে, দেন আর্টেরিয়াল কনস্ট্রিকশন এবং ভেনো কনস্ট্রিকশনের মাধ্যমে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ, নাও টার্ন টু দ্য ওবেসিটি। আমরা জানি ওবেসিটি একটা চমৎকার ফ্যাক্টর। মনে রাখতে হবে ওবেসিটি মানে হচ্ছে টোটাল বডি মাসটা কি হয়ে যাবে? বেশি বেড়ে যাওয়া। সো টোটাল বডি মাস যখন বেশি বেড়ে যাবে, ক্যাপিলারি লেংথ এবং ব্লাড ভলিউমটা বেড়ে যাবে। বুঝলেন না তো? মনে রাখতে হবে 1 কেজি ওয়েট যদি কারো বাড়ে, অর্থাৎ আপনি যদি 60 কেজি থেকে 61 কেজি হন, তাহলে আপনার শরীরে মোট 2000 কিলোমিটার ক্যাপিলারি ফিল্ড তৈরি হয়। দ্যাট মিনস আপনার যদি 10 কেজি ওজন বাড়ে, দ্যাট মিন 10 ইন্টু 2000, প্রায় আপনার 2 কোটির মতো ক্যাপিলারি ফিল্ড তৈরি হচ্ছে। সো এই ক্যাপিলারি যখন নতুন নতুন তৈরি হচ্ছে আপনার ওয়েট বাড়ার কারণে, তখন কি হচ্ছে? ক্যাপিলারিগুলো প্রচুর পরিমাণে ব্লাড ভলিউম দিচ্ছে, আর প্রচুর পরিমাণে ব্লাড ভলিউম বাড়া মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়া এবং সেখান থেকে হাইপারটেনশন হয়ে যাওয়া। দেন অ্যালকোহল ইনটেক বা স্মোকিং। মনে রাখতে হবে অ্যালকোহল যারা থাকে এরা প্রচুর পরিমাণে সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংসকে ইরিটেট করে, যার ফলে কি হয়? সিম্প্যাথেটিক রিঅ্যাক্টিভিটি বা অ্যাক্টিভেশন বেরিয়ে যায়। আমরা জানি যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়া মানে হচ্ছে যে পজিটিভ ক্রোনোটপিক এবং পজিটিভ আয়োনোটপিক এফেক্ট বাড়া। দ্যাট মিনস বিটা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের উপর তারা প্রচুর পরিমাণে কাজ করে, যার ফলে কি হয়? প্রচুর পরিমাণে ক্যাটাক্লামাইন্স প্লাজমাতে থাকে, অর্থাৎ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এবং যার ফলে ইটস ডিফিকাল্ট টু দ্য বিপি কন্ট্রোল। অর্থাৎ একবার যদি বিপি বেড়ে যায় সেক্ষেত্রে সেটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। সো ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট অ্যালকোহল ইনটেক। এবং অনেকেই বলতে পারেন যে আমি মদ খেতে পছন্দ করি। সো কতটুকু মদ খাবো? মনে রাখতে হবে মোর দ্যান দ্য 2 ড্রিঙ্কস অফ ইথানল ইজ ভেরি মাচ হার্মফুল ফর গোয়িং থ্রু দ্য হাইপারটেনশন। দেন স্মোকিং। যারা স্মোকিং করতে পছন্দ করেন বা করেন, মনে রাখতে হবে স্মোকিং ইজ এ ইরিটেন্ট সাবস্টেন্স, যারা অবশ্যই সিম্প্যাথিক নার্ভ এন্ডিংসকে বা নার্ভ এন্ডিংসকে ইরিটেশন করে, এবং এই সিম্প্যাথিক নার্ভ ইরিটেশন করার কারণে আলটিমেটলি কি হয়ে যায়? অনেক বেশি পরিমাণে বিটা 1 রিসেপ্টর স্টিমুলেশন হয়ে যায়, সেখান থেকে পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট হয়ে যায়, সেখান থেকে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে যায়, হার্ট রেট হয়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। সহজ কথা, সিম্প্যাথিক অ্যাক্টিভিটিকে বেরিয়ে যায়। একটা কথা বলা থাকে হাইপারটেনশনের রোগী পাতে লবণ কম খাবেন বা খাবেন না। তো
তো সোডিয়াম আমরা জানি অনেক বেশি পরিমাণে লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে। সো সোডিয়াম থাকা মানে ওয়াটার থাকা। সো পাতে যারা বেশি লবণ খাবেন, সোডিয়াম এবং ওয়াটার অনেক বেশি পরিমাণে রিটেনশন হবে, সেখান থেকে প্রিডিসপোজিং টু দ্য সিস্টেমিক হাইপারটেনশন। অলরাইট, দেন সেকেন্ডারি লাইফস্টাইল। সেকেন্ডারি লাইফস্টাইল বা এক্সারসাইজটা হচ্ছে, যদি কেউ এক্সারসাইজ নিয়মিত না করেন বা নিয়মিত যদি সবাই বসে বসে খান, তাদের ক্ষেত্রে হাইপারটেনশন হতে পারে। কিন্তু যদি আপনি এক্সারসাইজ করেন, আপনার হাইপারটেনশন হবে না। তার কারণটি হচ্ছে, যখন আমি প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবো, আমার ভেসেলগুলো কি করবে, ডাইলেটেশন করবে। সো ভেসেল যখন ডাইলেটেশন করে, তার মানে কি টোটাল ফিলিপিন রেজিস্ট্যান্স কমে যাবে। এবং ইনিশিয়ালি আপনি দেখবেন যে আপনি যখন হচ্ছে যে অনেক বেশি এক্সারসাইজ করছেন, হার্ট রেট কিন্তু বাড়ছে। বাট লং টাইম এক্সারসাইজ করলে ভ্যাগাল অ্যাক্টিভিটিগুলো বাড়ে। অর্থাৎ লং টাইম এক্সারসাইজ করলে আপনার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি স্টিমুলেশন হয়, মেডুলা থেকে ভ্যাগাস অ্যাক্টিভিটিগুলো বাড়ে। দ্যাট মিনস ব্রেনের মেডুলা থেকে, নট দ্য অ্যাডেনাল মেডুলা, অর্থাৎ মিড ব্রেনে যে মেডুলা আছে সেখান থেকে ভ্যাগাল অ্যাক্টিভিটিগুলো বাড়ে এবং আলটিমেটলি হার্ট রেটটা কমে যায় এবং ব্লাড প্রেশারটা কমে যায়। আবার অনেকেই মনে রাখবেন যে যদি আমরা অনেক বেশি পরিমাণে সকালে অ্যারোবিক এক্সারসাইজটা করি, ইট রিলিজেস দ্য এন্ডোরফিন হরমোন ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবং এই এন্ডোরফিনটা হচ্ছে লাইক দ্য অফিয়াম লাইক, অর্থাৎ এক্সারসাইজ না করলে আপনি ফিলস আনকমফোর্টেবল। অর্থাৎ এক্সারসাইজ করলে আপনার এত বেশি ভালো লাগবে যে আপনার এন্ডোরফিন এত বেশি রিলিজ হবে যে আপনার পুরো দিনটা খুবই চমৎকার একটা দিন কিন্তু কেটে যাবে। দেন নাম্বার 7 ইজ পলিসাইথেমিয়া। যদি আরবিসি মাছ অনেক বেশি পরিমাণে বাড়ে, টোটাল কাউন্ট মোর দ্যান 7 লাখ পার কিউবিক মিলিমিটার, বা হিমোগ্লোবিন মোর দ্যান 18 যদি হয়ে থাকে, ব্লাড মোর ভিসকাস হয়ে যায়, যার ফলে প্রেশার ইন দ্য এন্ডোথেলিয়াম টিউব কিন্তু অনেক বেশি বেড়ে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যায়। যদি এনএসআইডি খান, অলরেডি যারা হাইপারটেনসিভ আছেন, যারা কিন্তু এনএসআইডি খান, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, সেখানে সোডিয়াম কন্টেনিং কিছু প্রিপারেশন থাকে ফার্মাকোলজিক্যালি, যার ফলে কি হবে, সোডিয়াম এবং ওয়াটার মিশে যাবে, মিক্সড হয়ে যাবে এবং ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেবে। নাম্বার 12, লো পটাশিয়াম ইনটেক। অর্থাৎ যারা কলা খেতে ভালোবাসেন না, যারা পেঁপে খেতে ভালোবাসেন না, অর্থাৎ পটাশিয়াম কন্টেনিং ফুড খেতে যারা অপছন্দ করেন, মনে রাখতে হবে যে পটাশিয়াম যদি সেলের ভিতরে কম আসে, তখন সোডিয়াম এর প্রিয় বন্ধু ক্যালসিয়ামকে সেলের ভিতরে অনেক ঢোকানোর চেষ্টা করে। ক্যালসিয়াম যখন বেড়ে যায়, আলটিমেটলি কি হয়, স্মুথ মাসলে ভ্যাসোকনস্ট্রিকশন হয়। আর আপনারা জানেনই ক্যালসিয়াম ইজ আ ভেরি গুড হ্যান্ডেলিং অফ দ্য এভি নোড, এবং সেখান থেকে সে কি করে, এভি নোডে আরো কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দেয় এবং আলটিমেটলি সহজ কথায় ব্লাড প্রেশারটা কিন্তু কি হয়ে যায়, বেড়ে যায়। মনে রাখতে হবে একটা কথায়, ক্যালসিয়াম যখন বাড়বে তখন কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন হবে এবং স্মুথ মাসলের উপর তার একটা ইফেক্ট আছে এবং ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো নাও টার্ন ইনটু দ্য সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন বলা হয়ে থাকে অ্যাবাউট 5 to 10%, অর্থাৎ তার এই যে প্রাইমারি হাইপারটেনসিভগুলোর ফিচার বললাম, তার এগুলো ছিল না। বাট আমরা জানি যে তার 5 to 10% পেশেন্ট সিমটোমেটিক্যালি এগুলো নিয়ে প্রেজেন্ট করেছে, এবং যার কি হচ্ছে, এই প্রাইমারি হাইপারটেনসিভের ফ্যাক্টরগুলো প্রেজেন্ট ছিল, বাট এই সেকেন্ডারি হাইপারটেনশনে সেগুলো আরো এক্সাজারেট হয়েছে বা বেড়ে গিয়েছে। এটাকে সেকেন্ডারি বলছি বিকজ যদি আমরা আর্লি ইন্টারভেনশন করি, দেন উই ক্যান সলভ দিস প্রবলেম, রাইট? সো নাও টার্ন ইনটু দ্য রেনোভাস্কুলার কজেস। সো হোয়াট আর দ্য রেনোভাস্কুলার কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন? দুই ভাগে ভাগ করতে হবে, একটি হচ্ছে রেনাল এবং অপরটি হচ্ছে ভাস্কুলার। রেনাল মিনস দ্যাট ইজ আ রেনাল আর্টারি স্টেনোসিস। এখন রেনাল আর্টারি যদি স্টেনোসিস হয়, তার মানেটা কি? রেনাল আর্টারি যদি স্টেনোসিস হয়, দ্যাট মিনস স্টেনোসিস হতে পারে দুটো কারণে। একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ সেই জায়গায় অ্যাথেরোস্ক্লেরোমাটাস যে প্লাগ আছে, লিপিড প্রোফাইল বা ফ্যাটি অ্যাসিড দিয়ে একটা প্লাগটা কিন্তু পূর্ণ হয়ে আছে, যার কারণে ব্লাডটা যেতে পারছে না। যারা প্রচুর পরিমাণে স্মোক করেন বা 50 বছর বয়সে বেশি, তাদের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিসটা অনেক বেশি হয়ে থাকে, বা ফিমেলের ক্ষেত্রে অ্যাবাউট দ্য ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া হয়ে থাকে। সো রেনাল আর্টারি স্টেনোসিস যদি হয় কোনো রোগীর, যার ফলে কি হবে, আর্টারিয়াল ব্লাড ফ্লো হচ্ছে না, দ্যাট মিনস রেনাল ব্লাড ফ্লো ঠিকঠাক মতো হচ্ছে না। সো রেনাল ব্লাড ফ্লো যদি ঠিকঠাক মতো না হয়, তার মানে যে এক্সট্রা যে সোডিয়ামটা প্রেজেন্ট আছে সেটা কিন্তু কি হচ্ছে না, বের হতে পারছে না, কারণ সে কিন্তু বের হওয়ার রাস্তা তার নাই, যার ফলে কি হচ্ছে, ব্লাড ভলিউমটা বাড়ছে এবং হাইপারটেনশনটা বেড়ে যাচ্ছে। অপরদিকে যখন রেনাল আর্টারি স্টেনোসিস হচ্ছে, আমরা কি দেখছি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হচ্ছে, কারণ জিএফআর এর সমস্যা। সো গ্লোমেরুলার ফিল্টারেশন রেট যখন ঠিকঠাক মতো হচ্ছে না, যার ফলে কি হচ্ছে যে ফ্লুইডগুলো কিন্তু কি করতে পারছে না, ঠিকঠাক মতো রিলিজ হতে পারছে না, আলটিমেটলি আরএএস বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে, হাইপারটেনশন শুরু হয়ে যাচ্ছে। 2 নম্বর গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি অনেক বেশি পরিমাণে প্রলং টাইম অ্যান্ড সিভিয়ার ইন্টারফারেন্স উইথ রেনাল ফাংশন, অর্থাৎ অনেক দিন থেকে অনেক সময় থেকে যখন রেনাল ফাংশনটা ইম্পেয়ারমেন্ট হয়, ঠিকমতো রেনাল ব্লাড ফ্লো হয় না, তখন যে হরমোন রিলিজ হয় সেটা হচ্ছে রেনিন। সো এই রেনিন যদি রিলিজ হয়, আলটিমেটলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিসটাকে অ্যাক্টিভেশন করতে পারে। সি পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস যেটি হয়, দ্যাট ইজ আ ফাইব্রোটিক ব্যান্ড ইনফেকশন, অর্থাৎ অনেক বেশি পরিমাণে ইনফেকশন হয়, একটা ফাইব্রাস ব্যান্ড তৈরি হয় এবং আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লোতে কী হয়, ইস্টিমিয়া ডেভেলপ করে। ইস্টিমিয়া মানেই হচ্ছে রেনিন রিলিজ হবে। মনে রাখতে হবে যদি জিএফআর এর প্রবলেম হয়, তাহলে অবশ্যই কি হচ্ছে, রেনিনটাকে রিলিজ করতে হবে, রাইট?
সো ড্যামেজ টু দ্য গ্লোমেরুলাস এবং কিডনি যদি ফাংশনিং না হয়, সল্ট এবং ওয়াটার বের হয়ে যেতে পারে না, হাইপারভলিউমিয়া হয় এবং ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ওকে ফাইন, মনে রাখতে হবে যে রেনিন ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে ফেলে, বাট যখন ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন আর কিন্তু রেনিনটা রিলিজ হয় না। ডি নাম্বার, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা একটা অটোসোমাল ডমিনেন্ট স্টেট, মাল্টিপল সিস্ট থাকে কিডনিতে। সো অনেকগুলো সিট যখন থাকে কিডনিতে, এরা কি করে, রেনাল টিস্যুটাকে কম্প্রেসড করে। সো রেনাল টিস্যু যখন কম্প্রেসড হয়ে যায়, রেনাল ব্লাড ফ্লোটা কমে যায়। আমরা জানি রেনাল ব্লাড ফ্লো যখন কমে যায়, দ্যাট মিনস গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটি কমে যায় এবং সেখান থেকে হাইপারটেনশন বেড়ে যায়। ই নাম্বার ইজ আ পলিআর্থ্রাইটিস নোডিউসা উইথ। সো হোয়াট ইজ পলিআর্থ্রাইটিস নোডিউসা? মনে রাখতে হবে এটা একটা মাল্টিপল ইমিউনোমিডিয়েটেড একটা ভাস্কুলার ডিজিজ। এই জায়গায় কি হয়, যে ভাসেল যেগুলো আছে বা ভাস্কুলার যে ম্যাটেরিয়ালসগুলো আছে, অ্যাপারেটাসগুলো আছে, সেগুলো নেক্রোটাইজ হয়ে যায়। সেগুলো যখন নেক্রোটাইজ হয়ে যায়, সো অ্যাফারেন এবং ইফারেন আর্টারিয়ালসগুলো কিন্তু কি করছে, প্রবলেম করছে। অর্থাৎ ব্লাড ঠিকঠাক মতো আসলেও কিন্তু অ্যাফারেন এবং ইফারেন আর্টারিয়াল দিয়ে ব্লাডগুলো ঠিকঠাক মতো পাস হতে পারছে না, অর্থাৎ রেনো একটা ভাস্কুলার লেশন হচ্ছে। সো এই ভাস্কুলার লেশন হলে কিন্তু কি হয়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়। দেন রেনিন প্রডিউসিং টিউমার, যদি কোনো কারণে রেনিন প্রডিউসিং টিউমার হয়ে যায়, দ্যাট মিনস কনসেন্ট্রেশন অফ দ্য রেনিন বেড়ে যায়, সো দ্যাট উইল লিডস টু দ্য হাইপার টেনশন। দেন যদি আমরা দেখি যে হাইপার টেনশন অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোক্রাইনোপ্যাথিস, যদি পিটুইটারির দিকে তাকান, পিটুইটারিতে কি হবে, পিটুইটারি যে গ্রোথ হরমোন সিক্রেশন যদি কোনো কারণে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, দ্যাট মিনস অ্যাক্রোমেগালি আফটার দ্য ইউনিয়ন অফ দ্য এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। সো অ্যাক্রোমেগালিতে কি হয়, হাইপার ক্যালসিমিয়া হয়। সো হাইপার গ্রোথ হরমোন বাড়ার কারণে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, হাইপার ক্যালসিয়াম হওয়ার কারণে স্মুথ মাসেল কনস্ট্রিকশন হচ্ছে, সেখান থেকে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে এবং ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। 2 নম্বর, থাইরয়েড ডিসফাংশন। সো থাইরয়েডে আমরা সবাই জানি যে হাইপারথাইরয়েডিজমে হাইপারটেনশন হয়, হাইপোথাইরয়েডিজমে হাইপারটেনশন হয়, বাট হোয়াই? কারণটি হচ্ছে হাইপারথাইরয়েডিজমে যেটা দেখা যায়, পেশেন্ট ইজ বিকাম মোর সিম্প্যাথেটিক ড্রাইভ। হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড কি করে, প্রচুর পরিমাণে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলোকে বাড়ায়। সো প্রচুর পরিমাণে যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলোকে বাড়ায়, দ্যাট মিনস বিটা ওয়ান অফ দ্য হার্টে, আলফা ওয়ান অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অফ দ্য ভেসেলে দুই জায়গায় প্রচুর পরিমাণে স্টিমুলেশন হয়। বিটা ওয়ান অফ দ্য হার্ট স্টিমুলেশন হলে হার্ট রেট বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, অর্থাৎ পজিটিভ আয়োনোট্রপিক এবং ক্রোনোট্রপিক ইফেক্ট বাড়ার কারণে হাইপারথাইরয়েডিজম হয়। অপরদিকে আলফা ওয়ান অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, দিস ইজ দ্য প্রেজেন্ট ইন দ্য ভেসেল, সেখানে সেটি বাড়ার কারণে কিন্তু পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়। এবং অ্যাজ ওয়েল আমরা জানি যে থাইরয়েড মেটাবলিক অ্যাক্টিভিটিকে প্রচুর ইনফ্লুয়েন্স করে, যার ফলে বেসাল মেটাবলিক রেটটা অনেক বেড়ে যায়, সেখান থেকে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় এবং ব্লাড প্রেশারটা বেড়ে যায়। দেন আমরা জানি হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে কি হয়, একটা মেকানিজমে ডিজার থাইরয়েড হরমোন যদি কমে যায়, শরীরের মধ্যে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়ে যায়, হাইপার ভলিউমিয়া হয়ে যায় এবং সেখান থেকে ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়। দেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিসফাংশন। আমরা জানি যে হাইপার প্যারাথাইরয়েডিজম যদি হয়, তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ব্লাডে জমা হয় এবং সেখান থেকে স্মুথ মাসেলে ভ্যাসো কনস্ট্রিকশন হয় এবং সেখান থেকে ব্লাড প্রেশার বেড়ে যায়। নাম্বার 2 ইজ ডায়াবেটিস মেলাইটাস। সবাই জানে ডায়াবেটিস মেলাইটাস ইজ এ কো-এক্সিস্টিং ডিজিজ অফ দ্য হাইপারটেনশন। এটি প্যানক্রিয়াস থেকে আমরা জানি ইনসুলিন রিলিজ হয় ফ্রম দ্য বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস থেকে। সো যখন ডায়াবেটিস হয় তখন কি করে, আর্টেরিয়াল ওয়ালগুলো ড্যামেজ হয়ে যায়। আপনারা জানেন যে নিউরোপ্যাথি বা নেফ্রোপ্যাথি বা ভেসেলে যদি ডায়াবেটিস চলে আসে, তো আলটিমেটলি কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ার কারণে তারা আর্টেরিয়াল ওয়ালকে ড্যামেজ করে। সো ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া যদি হয়, অনেকদিন থেকে যদি কারো ডায়াবেটিস হয়, তারা কি করে, যে ব্লাড ভেসেলের যে টিউনিকা ইন্টিমা আছে, রাইট, একদম ভিতরে যে টিউনিকা ইন্টিমা আছে, সেখানে কি করে, তারা প্রোটিন এবং কার্বোহাইড্রেটের কি করে, অল্টারেশন করে, অর্থাৎ এই প্রোটিনগুলোকে সেটা চেঞ্জ করে। এই প্রোটিনগুলো যখন চেঞ্জ হয়, সেখান থেকে আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক কিন্তু ডেভেলপ করে। সো ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং এবং হাইপারলিপিডিমিয়া, এটা হচ্ছে 4টা কমন কজেস অফ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং এই হাইপারটেনশন, ডায়াবেটিস বা রেনাল কমপ্লিকেশন যদি থাকে কোনো রোগীর, আপনার একটা প্রেশারটা কমিয়ে 130 এবং 130 উপরে এবং 80 নিচের দিকে প্রেশারটাকে কিন্তু রাখতে হবে। ওকে, হ্যাঁ, নাও আমি যদি দেখি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডুলা যদি টিউমার হয়, তাহলে আমরা জানি মেডুলা থেকে প্রচুর পরিমাণে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন রিলিজ হয়, রাইট। সো অ্যাড্রেনাল টিউমারে যদি থাকে ফিওক্রোমোসাইটোমা, এদের ক্ষেত্রে 50% হ্যাভ সাস্টেন ব্লাড প্রেশার বেশি থাকে এবং 10 to 30% হ্যাভ ইন্টারমিডিয়েট হাইপারটেনশন থাকে। সো মেডুলাতে যদি প্রবলেম হয় এবং ফিওক্রোমোসাইটোমা যদি কোনো রোগীর হয়ে থাকে, সো দ্যাট মে টার্ন ইনটু দ্য হাইপারটেনশন। যদি আমরা মেডুলার টিউমারটাকে অপারেশন করতে পারি, দেন অ্যাড্রেনাল মেডুলা থেকে আমরা কিন্তু রিলিফ পেতে পারবো ফ্রম দ্য ফিওক্রোমোসাইটোমা থেকে। দেন কর্টেক্সে যদি টিউমার হয়, লাইক দ্য কন সিন্ড্রোম, সেখানে কি হবে, অ্যালডোস্টেরন প্রোডিউসিং টিউমার, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম হবে। আমরা জানি যে অ্যালডোস্টেরন প্রচুর পরিমাণে সল্ট এবং ওয়াটার রিটেনশন করে এবং সল্ট এবং ওয়াটার রিটেনশন করা মানে অ্যালডোস্টেরনের কারণে হাইপারভলিউমিয়া হয়, বাট এখানে হাইপারভলিউমিয়া হওয়ার কারণে কিন্তু রেলিনটাকে রিলিজ কম হচ্ছে। সো অ্যালডোস্টেরনের কারণে যখন হাইপারভলিউমিয়া হচ্ছে, সেখানে কিন্তু রেলিন আমরা পাচ্ছি না, দ্যাট মিনস দেয়ার ইজ আ নো ইনক্রিজ আউট অফ দ্য হাইপার রেলিনেমিয়া, সো অনলি দেয়ার ইজ আ হাইপার অ্যালডোস্টেরনিজম।
দেন কুশিং সিনড্রোম, আমরা জানি যে কুশিং সিনড্রোম যদি আমরা জানি মিনারেলোকর্টিকয়েডস হচ্ছে অ্যালডোস্টেরন, এবং কুশিং সিনড্রোম হয় টু দ্য ক্রনিক এলিভেটেড অফ দ্য গ্লুকোকর্টিকয়েডস। যদি অনেক দিন থেকে গ্লুকোকর্টিকয়েড সার্কুলেশনে বেশি থাকে কুশিং সিনড্রোমে, এই গ্লুকোকর্টিকয়েডস কী করে, লিভারে যায়, সেখানে তারা হাই কনসেন্ট্রেশন অফ দ্য অ্যানজিওটেনসিন প্রডিউস করে, এবং এই অ্যানজিওটেনসিন যখন বেশি বেশি পরিমাণে প্রডিউস হয়, তখন কোনো কারণে যদি হাইপোভলিমিয়া হয়ে যায়, তো রেনিন সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ করে এবং ব্লাড প্রেশারটা অনেক বেশি বাড়িয়ে দেয়। সহজ কথা, গ্লুকোকর্টিকয়েডস ইনফ্লুয়েন্স অ্যানজিওটেনসিনোজেন এবং দ্যাট ইনফ্লুয়েন্স ইনক্রিজেস দ্য ব্লাড প্রেশার। এরা লিটিল একটা অ্যাকশন আছে মিনারেলোকর্টিকয়েডসের উপর, অ্যাবাউট দ্য মোর দ্যান 10% অ্যাকশন, এবং ইট ইলিভেটস অ্যাবাউট দ্য ইনক্রিজ ব্লাড প্রেশার। দেন যদি কোনো স্টেরয়েডাল পাথওয়েতে আমরা জানি যে β11 এবং 1711 আলফা, এই দুটো এনজাইম প্রচুর পরিমাণে কাজ করে এবং তারা অ্যাড্রিনাল কর্টেক্সে কিন্তু একটা মিনারেলোকর্টিকয়েডসকে একটা চমৎকারভাবে তারা তৈরি করার চেষ্টা করে। বাট হোয়েন দিস এনজাইম ইজ ডিফেক্ট, rather adrenal cortex cannot synthesize this type of the enzyme. That means mineralocorticoids হচ্ছে আপার হ্যান্ড নিয়ে নেবে, অর্থাৎ অ্যালডোস্টেরনের পরিমাণগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। ইট লেভেলস টু দ্য হাইপারটেনশন, এবং এই টার্মটাকে আমরা বলি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, অর্থাৎ জন্মগতভাবেই তাদের এই এনজাইমগুলো কী থাকে, ডিফেক্ট থাকে। এছাড়াও আমরা জানি যদি কেউ স্টেরয়েড প্রচুর পরিমাণে নেয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রচুর পরিমাণে নেয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে কী হবে, অ্যানজিওটেনসিন প্রচুর পরিমাণে রিলিজ হবে এবং দ্যাট লিডস টু দ্য হাইপারটেনশন। একদম শেষে যদি দেখি কার্ডিওভাস্কুলারে, যদি কারো এছাড়া আমরা প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশনের কথা বলতে পারি। আমরা জানি যে যখন অনেক বেশি পরিমাণে হাইপারটেনশন প্রেগনেন্সির সময় কী হয়, প্লাসেন্টা কী করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে, এরা অনেক সময় কম্প্রেস করতে পারে এবং আলটিমেটলি কী করে, ম্যাটারনাল সার্কুলেশনে গিয়ে দে ডেভেলপ দ্য প্রিক্লাম্পসিয়া এবং ইনফ্লামসিয়া। প্রিক্লাম্পসিয়া আমরা মানে জানি যে তার প্রোটিনিউরিয়া থাকবে, তার সাথে হাইপারটেনশন থাকবে, রাইট, এবং তার সাথে তার ডিপেন্ডেন্ট ইডিমা থাকতে পারে, এবং ইক্লাম্পসিয়া প্রিক্লাম্পসিয়ার সাথে যখন কনভালশন থাকবে এবং বিপি ইজ মোর দ্যান 160/120 মিলিমিটার অফ দ্য মার্কারি, অ্যান্ড দ্যাট মিন টার্নস হচ্ছে ইক্লাম্পসিয়া। সো রোগীকে যদি আমরা ঠিকঠাক মতো প্রেগনেন্সি হওয়ার পর ডেলিভারি করতে পারি এবং ইক্লাম্পসিয়া প্রিক্লাম্পসিয়াকে ট্রিটমেন্টে এত নিয়ে আসতে পারে, তার দ্যাট মিনস হাইপারটেনশন কিন্তু নতুন করে হবে না। সো কার্ডিওভাস্কুলার একটা টার্ম আসে যে ভেরি রিস্ক ফ্যাক্টর বা কজ ইজ দ্য কোয়ারেক্টেশন অফ দ্য অ্যাওর্টা, অর্থাৎ কনজিনেন্টালি একটা মানুষের যখন জন্মের সময় তার অ্যাওর্টার মধ্যে একটা স্টেনোসিস হয়ে যায়। সো অ্যাওর্টার মধ্যে যখন স্টেনোসিস হয়ে যায়, ব্লাড ইজ নট ফ্লো টু দ্য লেফট এট্রিয়াম, রাইট। সো ব্লাডটা কি হচ্ছে, যে আউটাতে স্টেনোসিস হওয়ার কারণে লেফট এট্রিয়াম থেকে বা লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যেতে পারছে না সিস্টেমিক সার্কুলেশন। সো যখন যেতে পারছে না সিস্টেমিক সার্কুলেশন, দ্যাট মিনস ব্লাড ফ্লো দ্য রাইট এট্রিয়াম ইজ মোর। সো রাইট এট্রিয়ামে যখন ব্লাড ফ্লো বেশি হয়, তখন কি হবে, যে আমরা ব্লাড প্রেশারটা কিন্তু কি পাবো, বেশি পাবো, ঠিক আছে। সো এই যে অ্যাসিমেট্রিক্যাল ব্লাড প্রেশারটা আমরা বেশি পাচ্ছি এবং রেডিয়াল ডিলে পাবো, অর্থাৎ তুমি দেখো, যদি তুমি ডান হাতে দেখো, দ্যাট মিনস ইজ আ রেডিয়াল ডিলে, ডানের সাথে বামের মিল নাই, ফিমিরাল ডিলে, হাতের সাথে পায়ের মিল নাই, অ্যান্ড ব্লাড ফ্লো টু দ্য কিডনি কমে যাবে, যার ফলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন বেড়ে যাবে এবং হাইপারটেনশন হবে। এবং মনে রাখতে হবে, আপার হ্যান্ডে অর্থাৎ উপরের দিকে আউটার সাপ্লাই দিলে পেলেও, অর্থাৎ পেরিফেরিতে কিন্তু সাপ্লাইটা কমে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার কিন্তু পেরিফেরিতে একদমই থাকবে না। তুমি যদি ফিমোরাল ব্লাড প্রেশার দেখো, এখানে কিন্তু একদম হাইপোটেনসিভ থাকবে পেশেন্ট, আর ক্লাপিং একদম পায়ের দিকে তুমি পাবা, বিকজ পেশেন্ট কিন্তু নিচের দিকে একদমই সে কি পাচ্ছে না, ব্লাড সাপ্লাই পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। সো দেয়ার ইজ আ সাইনোটিক পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট ক্রনিক্যালি সাইনোটিক হয়ে যাবে এবং ক্লাবিং ফিটে পেয়ে যাবে। সো একটা পেশেন্ট যদি তোমার কাছে আসে, রাদার পেশেন্টের হচ্ছে যে আপার লিম্বে ব্লাড প্রেশার বেশি, লোয়ার লিম্বে ব্লাড প্রেশার কম, এবং তার ফিটে অনলি ক্লাবিং আছে, পেশেন্ট ইজ সাইনোসিস, সো পেশেন্ট ইজ ডায়াগনোসিস অ্যাজ আ কোয়ারেক্টেশন অফ দ্য অ্যাওর্টা, এবং পেশেন্টের তুমি হাইপারটেনসিভ পেশেন্ট হিসেবে পাবা। নিউরোলজিক্যাল যদি পেশেন্ট থাকে, সাইকোজেনিক প্রচুর পরিমাণে অ্যাংজাইটি আছে, অ্যাংজাইটি থাকা মানেই হচ্ছে এপিনেফ্রিন রিলিজ হওয়া। এই নিউরোট্রান্সমিটারগুলো যখন রিলিজ হয়, সেটা কি করে, β1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপর কাজ করে, অ্যান্ড দ্যাট মে ডেভেলপ দ্য হাইপারটেনশন। যদি ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বা প্রেশার বেড়ে যায়, দ্যাট লিডস টু দ্য হাইপারটেনশন। যদি ইন্ট্রাক্রেনিয়াল স্পেসিফিক উপায়ে কোনো লেশন থাকে, এটা এক্সপ্যান্ড করে অনেক বেশি, যার ফলে প্রেশার অনেক বেশি বেড়ে যায় ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভিটিতে, এবং ব্লাড ফ্লো অনেক বেশি কমে যায় সিএনএসে, কারণ সিএনএসে ব্লাড ফ্লোটাকে যে পরিমাণ থাকার কথা, অন্য কোনো জিনিস সেটাকে গ্র্যাস্প করে ফেলেছে, ধরে ফেলেছে, এবং দেয়ার ইজ আ সিভিয়ার ইস্টেমিক সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং আউটফ্লো ইজ ভেরি মাচ ডিক্রিজ, সো পেশেন্ট ডেভেলপিং দ্য হাইপারটেনশন। রাদার স্লিপ অ্যাপনিয়া হলেও কিন্তু আমরা কি হতে পারি, হাইপারটেনশন হতে পারি। সো আপনারা এর আগে সবসময় জানতেন যে কিভাবে কোন রিস্ক ফ্যাক্টর পুরোপুরি মুখস্থ করে ফেলতেন, যে কেন আসলে হাইপারটেনশনটা হয়। আশা করি আজকের এই লেকচারটা দেখে আপনাদের পরিষ্কার হয়ে গেছে। আমরা এর পরের দিনে আসলে জানবো যে কোন ডিজিজে, কোন রোগে আমরা কোন ওষুধটাকে ব্যবহার করি হাইপারটেনসিভ, এবং চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ সম্পর্কে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।